আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে সার্টিফিকেট এবং নম্বরপত্র। এটা ছাড়া বিদেশি উচ্চশিক্ষা নেওয়া সম্ভবই না। বাংলাদেশের একটি বড় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। এই সকল শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিদেশি উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখে, সেটা হতে পারে মাস্টার্সের জন্য বা অনার্সের জন্য বা অন্য কোনো লেভেলে। যাই হোক বন্ধুরা, অনেকেই অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করেছে, ইমেল করেছে, অনেকে জানতে চেয়েছে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খুব সহজে মূল সার্টিফিকেট উত্তোলন করা যায়। কারণ বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মূল সার্টিফিকেটের দরকার হয়। তাই মূল সার্টিফিকেটটা কিভাবে উত্তোলন করতে হবে, কিভাবে ট্রান্সক্রিপ্ট অর্থাৎ নম্বরপত্র উত্তোলন করতে হবে, এটা অনেকেরই জানতে চাওয়া। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে নিজে কারো হেল্প ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার মূল সনদটি উত্তোলন করতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে মূলত আমরা সার্টিফিকেট কিভাবে উত্তোলন করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিন্ন একটি ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মার্কশিট উত্তোলন করতে হয়। বন্ধুরা, সার্টিফিকেট উত্তোলন করার জন্য বেশ কয়েকটি স্টেপস রয়েছে, ধরতে পারেন 4 থেকে 5টি স্টেপস রয়েছে। এই স্টেপসগুলো যদি সঠিকভাবে আপনি অনুসরণ করতে পারেন তাহলে নিজে নিজেই খুব সহজে অল্প সময়ের মধ্যেই আপনি সার্টিফিকেটটি উত্তোলন করতে পারবেন। প্রথমেই আসি, প্রথম স্টেপ, এটা মূলত ডকুমেন্টস রেডি করা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট উত্তোলন করার জন্য আপনার বেশ কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন হবে। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ফর্ম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেই ফর্মটি রয়েছে এবং সেই ফর্মটি ডাউনলোড করে সেটা পূরণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। চলুন বন্ধুরা, আমরা সেই ফর্মটি দেখি, তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করলে বেশ কিছু ড্রপ ডাউন মেনু রয়েছে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অ্যান্ড মাইগ্রেশন লেখা রয়েছে। এই অপশনটিতে ক্লিক করতে হবে, আমি ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা ফর্ম কিন্তু এসে পড়েছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা এক পাতার একটি ফর্ম। এই ফর্মটির মধ্যে বাম দিকে স্টেম সাইজের ছবি লেখা রয়েছে। যদিও বলা হয়েছে স্টেম সাইজের ছবি, কিন্তু এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবিটাই এখানে বসিয়ে দিবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সাময়িক সার্টিফিকেট, নম্বরপত্র, দ্বিনকল, প্রবেশপত্র। যেহেতু আপনি মূল সার্টিফিকেট উত্তোলন করছেন তাই এখানে সাময়িক কথাটি কেটে দিয়ে আপনাকে মূল কথাটি লিখতে হবে। আমি কিছুক্ষণ পরেই স্যাম্পল দেখিয়ে দিব। এরপর এখানে দেখুন টাকা জমা দেওয়ার ড্রাফট, চালান নম্বর, এগুলো আপনি কোনোটাই পূরণ করবেন না। এরপর দেখুন বন্ধুরা, আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নাম বাংলা এবং ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেভাবে আপনার সাময়িক সনদপত্রে রয়েছে বা আপনার পেপারস অথবা রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে। পিতার নাম, স্থায়ী ঠিকানা আপনাকে লিখতে হবে। পরীক্ষার নাম, কোন কোর্সে রয়েছেন সেই কোর্সটা আপনাকে এখানে লিখতে হবে। পাশের বছর, আপনার পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হয়েছে। মূলত এটা আপনার লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ারের যে লাস্ট পরীক্ষাটি থাকবে সেই প্রবেশপত্র অনুযায়ী আপনাকে লিখতে হবে। পরীক্ষার বিষয়ে আপনি যে আপনার লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ারে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো আপনি এখানে লিখে দিবেন। অবশ্যই আপনি এখানে চাইলে বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারেন, ইংরেজিতে লেখাটাই ভালো। কলেজের নাম, আপনার ইনস্টিটিউটের নাম লিখবেন, আপনার পরীক্ষার কেন্দ্র, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, লাস্ট যে প্রবেশপত্রটি থাকবে সেটা দেখে দেখে আপনাকে লিখতে হবে। এরপর আপনার অধ্যক্ষের সিল, তার মানে হচ্ছে এটা পূরণ করে আপনাকে আপনার যে কলেজ রয়েছে সেই কলেজে যেতে হবে। এই ফর্মটির সাথে আপনার প্রফেশনাল সার্টিফিকেটের ফটোকপি, আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, আপনার প্রবেশপত্রের ফটোকপি, আপনার নম্বরপত্রের ফটোকপি, এই সব কিছু নিয়ে আপনার প্রিন্সিপালের অর্থাৎ আপনার অধ্যক্ষের কাছে চলে যাবেন। যাওয়ার পর তিনি এগুলো দেখে যাচাই বাছাই করে ঠিক এই ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অধ্যক্ষের স্বাক্ষর এবং সিল, এখানে একটি স্বাক্ষর এবং সিল উনি দিবেন। দেখুন এখানে সত্যায়িত লেখা রয়েছে, এখানেও তিনি সই এবং সিল দিয়ে দিবেন। চলুন বন্ধুরা, একটি ফর্মের স্যাম্পল আমরা দেখে নিই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থীর এটা ফর্ম, এক পূরণকৃত ফর্ম। এই ফর্মটার মধ্যে দেখতে পাচ্ছেন একটি ছবি এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই শিক্ষার্থীর কলেজের প্রিন্সিপাল এখানে সই এবং স্বাক্ষর দিয়ে দিয়েছেন এবং এখানে কিন্তু সার্টিফিকেটের সাথে মূল কথাটি উনি লিখে দিয়েছেন, সাময়িক কথাটি কেটে। এরপর তার নাম ইংরেজিতে লিখেছেন এবং তার পিতার নাম, স্থায়ী ঠিকানা, পরীক্ষা, যেহেতু উনি বিবিএ প্রফেশনালের শিক্ষার্থী তাই এখানে বিবিএ লিখেছেন। পাশের বছর, যে বছর উনি পাশ করেছেন সেটাই কিন্তু এখানে লিখতে হবে এবং এটা কিন্তু আপনার সাময়িক সনদপত্রের মধ্যেও লেখা থাকবে, সেটা আপনাকে লিখে দিতে হবে। এখন পাশের সন নিয়ে অনেকের মধ্যে একটি কনফিউশন থাকে যে ভাই আমি তো আমার সার্টিফিকেটে 2009 লেখা
রয়েছে, কিন্তু আমি পরীক্ষা দিয়েছি 2 বছর পরে বা 1.5 বছর পরে, কারো হয়তো বা পাসিং ইয়ার হচ্ছে 2019, কিন্তু পরীক্ষা দিয়েছে আরও পরে, এমনটা হতে পারে। আপনার কাগজে অর্থাৎ আপনার প্রবেশপত্রে বা আপনার সাময়িক সনদে যে সালটি দেওয়া রয়েছে, যে পাশের সালটি দেওয়া রয়েছে, সেটাই আপনাকে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনুষ্ঠিত হওয়ার তারিখ, অর্থাৎ আপনার পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হয়েছে সেটা আপনার অবশ্যই প্রবেশপত্র দেখে লিখবেন। আপনার পঠিত বিষয়গুলো আপনি লিখে দিবেন। এরপর পরীক্ষা কেন্দ্রের নাম, অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটি আপনি দিয়েছেন ফাইনাল ইয়ারের, সেটা কোথায় পরীক্ষা দিয়েছেন সেটার কেন্দ্রের নাম, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিভাগ, শ্রেণী, মূলত আপনার রেজাল্টটি লিখতে হবে। আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে বা আপনার মার্কশিটে লেখা রয়েছে। বর্তমান ঠিকানা, আপনার যে বর্তমান ঠিকানা রয়েছে পাসপোর্ট বা আপনার এনআইডি অনুযায়ী, সেটা আপনি লিখে দিবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অধ্যক্ষের সিল এবং সই রয়েছে, নিচেও কিন্তু সিল এবং সই রয়েছে। এখানে আবেদনকারী স্বাক্ষর রয়েছে, পূর্ণ নাম রয়েছে এবং বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন 2 ক্ষেত্রেই কিন্তু আবেদনকারীর নাম লিখতে হবে। এই হচ্ছে পুরো ফর্মটি। আশা করি নিশ্চয়ই আপনারা ফর্ম বুঝতে পেরেছেন যে কীভাবে এই ফর্মটি পূরণ করতে হবে, এবং এই ফর্মটি পূরণ করার পর অবশ্যই আপনাকে স্ক্যান করে কম্পিউটারে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম ডকুমেন্টস। দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা আপনার প্রয়োজন হবে। অবশ্যই মেন কপির স্ক্যান কপি প্রয়োজন হবে, এটা অনলাইনে আপলোড করতে হবে, অর্থাৎ মেন কপিও প্রয়োজন হবে, আপনার স্ক্যান কপিও প্রয়োজন হবে। তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে, আপনার যত প্রবেশপত্র রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে একদম লাস্ট ইয়ার পর্যন্ত যতগুলো প্রবেশপত্র রয়েছে সবগুলো প্রবেশপত্র আপনার দরকার হবে। মেন কপিও প্রয়োজন হবে এবং এগুলোর স্ক্যান কপিও প্রয়োজন হবে। এরপর আপনার মার্কশিট প্রয়োজন হবে, যেটা আপনি কলেজ থেকে পেয়েছেন সেই মার্কশিটটাই প্রয়োজন হবে। এরপর আপনার সাময়িক যে সনদপত্র দেওয়া হয়েছে সেই সনদপত্রটা কেন প্রয়োজন হবে। এখন অনেকেই বলতে পারেন, ভাইয়া মূল সনদ তোলার জন্য কি সাময়িক সনদপত্র প্রয়োজন হবে? হ্যাঁ, মূল সনদ তোলার জন্য অবশ্যই আপনাকে সাময়িক সনদপত্র পেতে হবে। সাময়িক সনদপত্র না পেলে আপনি মূল সনদপত্র পাবেন না। এই ছিল 5টি ডকুমেন্টস। এছাড়া আপনার প্রয়োজন হবে 505 টাকা আবেদন করার জন্য। এই ছিল ডকুমেন্টস নিয়ে আলোচনা। এই যতগুলো ডকুমেন্টসের কথা বললাম, এই সব ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করবেন, কম্পিউটারে স্ক্যান করবেন, মোবাইলেও আজকাল স্ক্যানার রয়েছে, স্ক্যান করে সেগুলো পিডিএফ আকারে, আবারও বলছি পিডিএফ আকারে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে রাখতে হবে, কারণ আবেদনের সময়টা দরকার হবে। এবং প্রতিটি ফাইলের সাইজ, প্রতিটি পিডিএফ এর সাইজ 2 মেগাবাইটের বেশি যাতে না হয়, এই ব্যাপারটাও মাথায় রাখবেন। আপনারা গুগল করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে কিন্তু অনেক ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার ছবিটাকে পিডিএফে কনভার্ট করে সেটাকে নির্দিষ্ট মেগাবাইটের মধ্যে কিন্তু আপনি সেভ করতে পারবেন। এই জিনিসটি কিন্তু রয়েছে, চাইলে খুব সহজেই করতে পারেন। আর যদি এই ঝামেলা না নিতে চান, তাহলে আপনার বাসার পাশে থাকা কোনো কম্পিউটার দোকানে গেলে তাদের কাছে বললেও ঠিক একইভাবে আপনাকে পিডিএফ করে দেবে নির্দিষ্ট পরিমাপের উপর। এবার আসি দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কীভাবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পর আপনি সার্ভিসে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে যে স্টুডেন্ট লগইন নামের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এই পোর্টালটি বা এই সাইটটি এসে পড়বে। আসার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামের একটি অপশন রয়েছে, অপশনটিতে ক্লিক করতে হবে। আপনার কোর্সের নেম দিতে হবে, অর্থাৎ আপনি কোন কোর্সে ইতিমধ্যে কমপ্লিট করেছেন সেটা আপনাকে দিতে হবে। যেমন এখানে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে আপনি ব্যাচেলর অফ ডিগ্রি অনার্স দিবেন। যদি পাস কোর্স করে থাকেন তাহলে পাস লেখা রয়েছে, সেটা আপনাকে ক্লিক করতে হবে। আমি অনার্সে ক্লিক করলাম। এরপর আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন সেটা আপনাকে দিতে হবে। যেমন এখানে বিএ, বিকম অনার্স অথবা অনার্স অন্য কোনো সাবজেক্টে যদি হয়ে থাকে সেটা আপনি দিবেন। তো আমি এখানে বিবিএ অনার্স দিয়ে দিলাম, বিকম অনার্স দিয়ে দিলাম। কোন সেশনের শিক্ষার্থী আপনি, এটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কার্ডটা দেখে নেবেন। যেমন এখান থেকে আমি একটি সেশন সিলেক্ট করে দিলাম 13-14। এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার, অর্থাৎ অ্যাডমিশন যে রোল নাম্বার ছিল বা রেজিস্ট্রেশন নাম্বারটাই দেওয়া ভালো। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল এবং ইমেল নাম্বার জানতে চাইবে। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেসটাও এখানে আপনি দিয়ে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল এবং ইমেলে যেটা আপনি দিয়েছেন সেখানে একটি ওটিপি কোড আসবে এবং সেটা দিয়ে কনফার্ম করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেল এবং সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে 3.5 মিনিটের মধ্যে এই কোডটি আসবে। কোডটি আসার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা, সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করবেন। এরপর আপনি বাকি কাজ করতে পারবেন। অর্থাৎ আবেদন করার জন্য আপনি একদমই প্রস্তুত। অর্থাৎ আপনি স্টেপ 1 ডকুমেন্টস সব রেডি করে ফেলেছেন, স্টেপ 2 আপনি রেজিস্ট্রেশনও কমপ্লিট করে ফেলেছেন। এখন হচ্ছে স্টেপ 3, যেখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। বন্ধুরা, আবেদন করার জন্য আমাদেরকে আবারও সেই একই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এখানে সার্ভিসে ক্লিক করতে হবে। সার্ভিস ক্লিক করার পরে স্টুডেন্ট লগইন নামের অপশনে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে এসে পড়লাম। এবারে কিন্তু আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা আপনার ইমেল এবং আপনার মোবাইলেও আসবে, দিয়ে দিবেন, পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন। এরপর লগইন অপশনে ক্লিক করতে হবে।
লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি মেইন উইন্ডোতে চলে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে আবেদনটি সম্পন্ন করতে হয়। লগইন করার পর আপনার এমন একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাবে। দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড রয়েছে, আপডেট প্রোফাইল রয়েছে। স্টুডেন্ট প্রোফাইলে ক্লিক করে এডিট প্রোফাইলে গিয়ে আপনার ছবি এবং এসএসসি এবং এইচএসসি যে তথ্যগুলো রয়েছে এবং অনার্সের যে তথ্য রয়েছে বা মাস্টার্স যদি থেকে থাকে সেটা তথ্যগুলো রয়েছে, সব তথ্য কিন্তু আপনি আপডেট করে নিতে পারবেন। আমি যদি এডিট প্রোফাইলে ক্লিক করি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষার্থীর সকল তথ্য কিন্তু এখানে আপডেট করা যাবে। আপনি চাইলে পরিবর্তন করে বা সংশোধন করে সব তথ্য কিন্তু আপলোড করে দিতে পারবেন বা চেঞ্জ করে দিতে পারবেন। এবার আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এক্সামিনেশন সার্ভিস নামের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি যদি একাডেমিক সার্ভিসে ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু সার্টিফিকেটের কাজ না। এখানে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল বা অ্যাডমিশন টেস্ট ডিটেলস বা রেজিস্ট্রেশন কার্ডের ডুপ্লিকেট কপি করার জন্য, মাইগ্রেশন করার জন্য বা কলেজ ট্রান্সফারের জন্য এখানে আবেদন করতে হবে। এটা কিন্তু সার্টিফিকেটের জন্য না। সার্টিফিকেটের হচ্ছে এক্সামিনেশন সার্ভিস নামের যে অপশনটা আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে আপনি অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এখন কিন্তু বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে। দেখুন আপনি যদি এডমিট কার্ড কারেকশন করতে চান তার জন্য 500 টাকা প্রয়োজন হবে, প্রফেশনাল সার্টিফিকেটের ইমপ্রুভমেন্টের জন্য 300 টাকা, প্রফেশনাল সার্টিফিকেট ডুপ্লিকেটের জন্য 500 টাকা, এভাবে প্রতিটি সার্ভিসের জন্য বিভিন্ন অ্যামাউন্ট কিন্তু উল্লেখ করা রয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে 9 নম্বর যে পয়েন্টটি রয়েছে এখানে কিন্তু অরিজিনাল সার্টিফিকেটের জন্য 500 টাকা লেখা রয়েছে, ট্রান্সক্রিপ্টের জন্য 700 টাকা লেখা রয়েছে। অর্থাৎ 9 নম্বর এবং 11 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বর হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট 500 টাকা। তো এখন আমাকে অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তো আমি ওখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে প্রথমে আমাকে এক্সাম নেম এই অপশনটিতে আমি কোন পরীক্ষা দিয়েছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি বিবিএ করে থাকেন তাহলে আপনার লাস্ট ইয়ার অর্থাৎ আপনার ফোর্থ ইয়ারের লাস্ট 8 সেমিস্টার এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি অনার্সের হয়ে থাকেন তাহলে আপনার যে অনার্সের লাস্ট সেমিস্টার রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। মোট কথা আপনার লাস্ট ইয়ার বা লাস্ট সেমিস্টার সিলেক্ট করবেন। আমি সেভাবে সিলেক্ট করলাম। এরপর আমি এক্সাম ইয়ার সিলেক্ট করলাম, যে বছর আপনি পাস করেছেন এটা অটোমেটিকভাবে আসবে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার এক্সাম রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিকভাবে আসবে, কারণ ইতিমধ্যে আপনি রেজিস্ট্রেশনের সময় কিন্তু তা দিয়ে দিয়েছে। এরপর আসবে স্পেশাল এক্সাম, আপনি এটা নই রাখবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি করার জন্য অর্থাৎ মূল সার্টিফিকেটটি উত্তোলন করার জন্য আপনার 5টি ডকুমেন্টস প্রয়োজন হবে, যেটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করলাম। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র এবং সাময়িক সনদপত্রের যে স্ক্যান কপি সেটা অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। লেখা আছে দেখুন বন্ধুরা পিডিএফ ফরম্যাট এবং 2 মেগাবাইটের মধ্যে অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। আমি অ্যাটাচমেন্ট করব। প্রথমে আমি চোজ 1 সিলেক্ট করব। এখানে যদি আপনি প্রথম যে অপশনটি রয়েছে অর্থাৎ সকল কাগজপত্র সমূহ, এখানে আপনার যতগুলো ডকুমেন্টস রয়েছে অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ডকুমেন্টস সবগুলো একসাথে অ্যাটাচড করে আপনি চাইলে একটি ফাইলের মাধ্যমে আপলোড করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি 2 মেগাবাইটের বেশি হলে চলবে না। তাই আমার পরামর্শ হচ্ছে প্রতিটি ডকুমেন্টস আপনি আলাদা আলাদাভাবে আপলোড করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তো প্রথমে আমি সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ আবেদনপত্র, যেটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটা আমি সিলেক্ট করব। এরপর চোজ ফাইল থেকে আমার কম্পিউটারে থাকা যে পিডিএফটি অলরেডি আমি স্ক্যান করে পিডিএফ করে রেখেছি সেই ফর্মটির যে পিডিএফ এটা আমি আপলোড করে দিব। বন্ধুরা আমি আপলোড করে দিলাম। এবার আমি দেখুন বন্ধুরা এখানে নতুন একটি অপশন এসে পড়েছে, অ্যাড মোর, এই অপশনটিতে ক্লিক করব। এরপরে আমি দ্বিতীয় যেটা সার্টিফিকেট অর্থাৎ প্রবেশপত্র এটা আমি সিলেক্ট করলাম। এবারে ঠিক একইভাবে চোজ ফাইলে গিয়ে আমি এটা আপলোড করে দিব। যতগুলো প্রবেশপত্র আপনার থাকবে সবগুলো প্রবেশপত্র একসাথে করে তারপর আপনি অ্যাটাচ করে আপলোড করে দিবেন। তৃতীয় জিনিসটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। রেজিস্ট্রেশন কার্ড আমি সিলেক্ট করে দিলাম, আপলোড করে দিব। অ্যাড মোরে ক্লিক করব। চতুর্থ ডকুমেন্টস অর্থাৎ নম্বরপত্র অর্থাৎ মার্কশিট, এটাও আপলোড করে দিলাম। অ্যাড মোরে ক্লিক করব। সর্বশেষ যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা আমি সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি আপলোড করে দিলাম। আপনার এইচএসসি কোনো ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে না। এখন বন্ধুরা দেখুন বন্ধুরা নিচে একটি অপশন কিন্তু রয়েছে রিজন, অর্থাৎ কী কারণে আপনি আপনার মূল সনদপত্র উত্তোলন করতে চান। তো আমি এখানে লিখে দিলাম ফর হায়ার স্টাডিজ, এটা লিখে দিলাম, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য আমি সার্টিফিকেটটি উত্তোলন করতে চাই। ফর হায়ার স্টাডিজ অ্যাব্রোড আমি লিখে দিলাম। আপনি আপনার মতো একটি কারণ দিতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, এটা আপনি একটা কারণ লিখে দিতে পারেন। তো আমি আমার রিজনটা এখানে লিখে দিলাম। এরপর আপনি এখানে দেখুন একটি অপশন রয়েছে প্রিভিউ। বন্ধুরা প্রিভিউতে ক্লিক করার পর আপনি এমন একটি উইন্ডো দেখতে পাবেন যেখানে আপনার বিস্তারিত তথ্যগুলো দেখা যাবে যা ইতিমধ্যে আপনি আপলোড করেছেন, বা তথ্যগুলো দেখা যাবে। ভালোভাবে মিলিয়ে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। বন্ধুরা সাবমিট করার সাথে সাথে এমন একটি উইন্ডো দেখা যাবে যেখানে আপনাকে সরাসরি পেমেন্ট অপশনে নিয়ে আসবে। এখানে আমাকে ডাউনলোড পে স্লিপ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি পে স্লিপটি ডাউনলোড করে ব্যাংকে জমা দিবেন এবং সেটা পরবর্তীতে আপনাকে আপলোড করতে হবে। এটা বেশি কমপ্লিকেটেড, আমার কাছে মনে হয় অনলাইন পেমেন্টটাই সবচেয়ে কনভিনিয়েন্ট। আপনি অনলাইন পেমেন্টে ক্লিক করবেন। তো আমি অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। এরপর দেখুন বন্ধুরা আপনাকে টোটাল 8 মিনিটের কিছু সময় বেশি দেওয়া হবে। এই সময়টুকুর মধ্যে অবশ্যই পেমেন্টটা কমপ্লিট করতে হবে। আপনার নাম, আপনার যে ব্যাংক রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং পেমেন্ট কোথায় করছেন সব কিছু দেখা যাবে। দেখুন বন্ধুরা নিচে কিন্তু অপশন রয়েছে
সোনালী ব্যাংক সেবার মাধ্যমে দিতে পারেন, চাইলে আপনি কার্ড বা মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনি দিতে পারেন। আমি কার্ড এখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, তো আমি বিকাশ সিলেক্ট করলাম। এখন এখানে 505 টাকার প্রয়োজন হচ্ছে, কনফার্ম করলাম, পে উইথ বিকাশে ক্লিক করব। আমি বিকাশের নাম্বারটি দিয়ে দিলাম, এটা আপনার নাম্বার হতে হবে এমন কোনো কথা নেই, যে কারো বিকাশ নাম্বার হলেই চলবে। কনফার্ম ক্লিক করলাম, বিকাশে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি কনফার্ম অপশনটিতে ক্লিক করব। এরপর আমি পিন নাম্বারটি দিব, অর্থাৎ বিকাশের পিন নাম্বারটি কনফার্ম করব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি সেভড, তার মানে পেমেন্ট কিন্তু হয়ে গেছে। আমি আবার মেইন উইন্ডোতে চলে আসবো। দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাকাউন্ট, প্লিজ চেক ইউর ইমেল অর ড্যাশবোর্ড ফর ফার্দার ইনফরমেশন। আমি ড্যাশবোর্ডে চলে আসবো। এছাড়াও নিচে অ্যাপ্লিকেশন একটি লিস্ট রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলেও আসবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু অলরেডি পেমেন্ট করেছি, তো পেমেন্ট করার পর এখানে কিন্তু পেন্ডিং লেখা রয়েছে, এখন আমাকে ওয়েট করতে হবে। দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে সার্ভিস নেম সার্টিফিকেট, অ্যাপ্লাই ডেট লেখা রয়েছে, ইনস্ট্রাকশন লেখা রয়েছে যে 500 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া কিন্তু এখানে পেমেন্ট স্লিপ রয়েছে। এখন কিন্তু পেমেন্টটা আপডেট হয়নি, যেহেতু পেমেন্ট আপডেট হয়নি তাই পেমেন্ট স্লিপ লেখা আসছে। তো আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা বা একদিন ওয়েট করতে হতে পারে। এই একদিনের মধ্যে কিন্তু পেমেন্টটা এখানে অপশনটা ডান হয়ে যায়, অর্থাৎ পেমেন্ট অপশনটি এখানে ক্লিয়ার হয়ে যায়। যখন আপনার পেমেন্টটি গ্রহণ করা হবে তখন পেমেন্ট ডান অপশনটি আপনি দেখতে পাবেন, বা পেমেন্ট ডান অপশনটি ফিল আপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা 2 থেকে 3 ঘন্টার পর কিন্তু আমি এসে পড়লাম। এসে পড়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সার্টিফিকেটের সাথে পেমেন্ট ডান অপশনটি দেখা রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ পরে অর্থাৎ 3 ঘন্টার মধ্যেই কিন্তু পেমেন্টটা ডান হয়ে গেছে। এখন আমাকে অপেক্ষা করতে হবে এবং আপনাকেও অপেক্ষা করতে হবে আবেদন করার পর, এবং বারবার স্ট্যাটাসগুলো চেক করতে হবে যে কখন কি অবস্থায় রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানি রিসিপ্ট নামের একটি অপশন রয়েছে। এই অপশনটির মধ্যে মানি রিসিপ্টটি, অর্থাৎ আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের স্লিপটা ডাউনলোড করে রাখবেন। বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অর্থাৎ যখন আপনার প্রিন্টেড হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্রুভড হয়ে যাবে, টাইম লাইনটা রয়েছে এটার মধ্যে যে অ্যাপ্রুভড অপশনটি রয়েছে, এটা যখন ফিল আপ হয়ে যাবে বা অ্যাপ্রুভড হয়ে যাবে আপনার পেপারসটি বা আবেদনটি, তখন কিন্তু আর আপনি মানি রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন না। অনেক ক্ষেত্রে এই সমস্যাটি হয়, তাই আগেই মানি রিসিপ্টে ডাউনলোড করে রাখবেন, কারণ এটা ছাড়া কিন্তু আপনি সার্টিফিকেট উত্তোলনই করতে পারবেন না। তাই অবশ্যই এটা আপনি নিজের কাছে সেভ করবেন, প্রিন্ট আউট করে রাখবেন যাতে হারিয়ে না যায়। এখন আপনাকে 5 থেকে 6 কর্মদিবস অপেক্ষা করতে হবে, এরপর আপনি আপনার সার্টিফিকেটটি উত্তোলন করতে পারবেন। এবং এর মাঝখানে সময়ে সময়ে লগ ইন করে দেখবেন কখন স্ট্যাটাস পরিবর্তন হয়। যদি না অন্য কোনো সমস্যা হয়, আপনি 6 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনার সার্টিফিকেটটি আপনি হাতে পেয়ে যাবেন। এই স্ট্যাটাসগুলো বারবার চেক করার জন্য অবশ্যই আপনাকে বারবার লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাসটা কোন পর্যন্ত রয়েছে। চলুন বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নেই স্ট্যাটাসের কি অবস্থা এবং কখন আপনি আপনার সার্টিফিকেটটি হাতে পাবেন। বন্ধুরা প্রথমে আসলাম আমি ওয়েবসাইটে, আসার পর আমি লগ ইন অপশনে ক্লিক করলাম, ইউজার আইডি পাসওয়ার্ড। বন্ধুরা আমার মেইন উইন্ডোতে আমি চলে আসলাম। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করব। দেখুন বন্ধুরা এখানে সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়েছিল, ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করা হয়েছে, আমি এটা আলাদা ভিডিওতে দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা এখানে আবেদন করা হয়েছিল যে 9 জুলাই 2024 তারিখে কিন্তু আবেদন করার ডেট ছিল। দেখুন বন্ধুরা এরপর পেমেন্ট ডান হয়েছে ঠিক একই দিনে, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু পেমেন্টটা ডান হয়ে গেছে, অর্থাৎ পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপর সেন্ড ব্যাক একটি অপশন রয়েছে, যদি আপনার পেমেন্টে বা কাগজপত্রের কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ এখানে সেন্ড ব্যাক দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি এডিট অপশনে গিয়ে আপনার কাগজপত্র এডিট করে নেবেন। এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি বুঝবো কীভাবে আমার কোথায় সমস্যা? এটা অবশ্যই এখানে উল্লেখ করা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যে নোটিফিকেশনের জায়গাটা রয়েছে এখানেই উল্লেখ করে দিবে যে আপনার কী প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটা সলভ করে আপনি আবার যদি সাবমিট করেন তাহলে আবারও এইখান থেকে আবার তারা যাচাই বাছাই করবে। মূলত এই যে সেন্ড ব্যাক যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা যাচাই বাছাই করে। এরপর রিঅ্যাপ্লাইড অপশনটি আসবে, অটোমেটিকভাবে এসে পড়বে। এরপর ভেরিফাইড, তারা আপনার কাগজপত্রকে ভেরিফাইড করবে। দেখুন বন্ধুরা আমি আবেদন করেছিলাম 9 তারিখে এবং এটা ভেরিফাইড হয়ে গেছে 11 জুলাই। এরপর দেখুন বন্ধুরা একদিন অ্যাপ্রুভড হয়ে গেছে, ঠিক তার কিছুদিন পরে অর্থাৎ 16 জুলাই আপনার সার্টিফিকেটটি প্রিন্টেড হয়ে গেছে। যখনই আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাসে প্রিন্টেড লেখা এসেছে তখন আর ওয়েট করবেন না, আপনি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আপনি যে মানি রিসিপ্টটা ডাউনলোড করে রেখেছিলেন সেটা এবং আপনার যে প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে মেন কপি, এই দুটি কাগজ আপনার প্রয়োজন হবে। এই দুটি কাগজ যদি জমা দেন তাহলেই আর কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে মূল সার্টিফিকেটটি রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অনস্টপে যাওয়ার পর সেখানে আপনারা দেখবেন যে প্রথমে বেশ কিছু কাউন্টার রয়েছে। কাউন্টারের মধ্যে যেখানে আপনার যে অনার্স যদি হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট কাউন্টার রয়েছে, বিবিএ প্রফেশনাল হলে আলাদা কাউন্টার রয়েছে, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত কাউন্টার আপনি চলে যাবেন, আপনার স্লিপটি জমা দিবেন, আপনার প্রফেশনাল সার্টিফিকেটটি জমা দিবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত যে মূল সার্টিফিকেট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যখনই আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তখন কিন্তু চাইলে আপনি মার্কশিটের জন্য আবেদন করতে পারেন। আমি একটি সেপারেট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি মার্কশিটের জন্য আবেদন করবেন। যেদিন আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন একই দিন আপনি মার্কশিটের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে একই দিন কিন্তু দুটি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করতে হবে, বারবার যেতে হবে না। আশা করি এতটুকু ক্লিয়ার।
অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কাগজপত্র এগুলো আমি অ্যাটাস্টেড করবো কীভাবে, কারণ বিদেশের বাইরে যাওয়ার জন্য এটা তো প্রথম যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটাস্টেড করতে হবে। বন্ধুরা, অ্যাটাস্টেড নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে, সেখানে আমি ডিটেলস আলোচনা করব যে কীভাবে কোথায় কী করতে হবে, সব কিছু নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে প্রাথমিকভাবে জানিয়ে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা ফটোকপি হোক মেইন কপি হোক, প্রতিটি পেপারস আপনাকে অ্যাটাস্টেড করার জন্য 300 টাকা খরচা হবে। আপনি যদি সার্টিফিকেট মূল কপি এবং এটাকে 3টি ফটোকপি করে অ্যাটাস্টেড করেন তাহলে টোটাল 4টি কপি হলো, তার মানে হচ্ছে আপনার এখানে আপনার 1200 টাকা খরচা হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। ঠিক একইভাবে আপনার যদি মার্কশিট থাকে, মার্কশিটের মূল কপির জন্য একটি, আর যদি 3টি ফটোকপি করেন তাহলে কিন্তু আরও 300 টাকা, টোটাল 1200 টাকা। সার্টিফিকেট মার্কশিট যদি 3 কপি করে করেন টোটাল আপনার 2400 টাকা খরচা হবে। এবং এটা কিন্তু আলাদাভাবে একটি আবেদন করার নিয়ম রয়েছে, ইনশাল্লাহ দেখিয়ে দিব, জানিয়ে দিব যে কীভাবে এটা অ্যাটাস্টেড করতে হয়। আশা করি ফাইনাল স্টেপটা আপনার বোঝা হয়ে গেল যে যখনই আপনি দেখবেন স্ট্যাটাস প্রিন্টেড হয়ে গেছে তখনই আপনার যে কাগজপত্র নিয়ে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, জমা দিবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি পেয়ে যাবেন। আর এর মাধ্যমে আপনার সার্টিফিকেটের যে পঞ্চম ধাপ সেটাও আপনি কমপ্লিট করে ফেলবেন। আরও কিছু ইনফরমেশন জানিয়ে রাখি যেটা হয়তো আপনাদের কাজে আসতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু গাজীপুরে অবস্থিত। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন আপনাকে কিন্তু গাজীপুরেই আসতে হবে এবং গাজীপুরে এসে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আপনাকে কাগজপত্র উত্তোলন করতে হবে। শুক্রবার শনিবার ব্যতীত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাদের কার্যক্রম চলে। তাই এই সময়টুকুর মধ্যে অবশ্যই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে আপনি সার্টিফিকেট উত্তোলন করে নেবেন। আর যদি আপনার অ্যাটেস্টেশন করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই সকাল সকাল চলে যাবেন, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক স্মুথ হয়ে যাবে, দ্রুত আপনি কাগজপত্র পেয়ে যাবেন। সর্বশেষ একটি তথ্য দিয়ে এই ভিডিওটি শেষ করতে চাই, সেটি হচ্ছে যাদের পাসিং ইয়ার 2009 সাল পর্যন্ত তারা কিন্তু হাতে লেখা যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনি পাবেন। অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটি থাকবে সেটার মধ্যে তারা হাতে লিখে আপনার ডিগ্রির নাম, আপনার নাম লিখে দিবে, অর্থাৎ ইটালিক ফর্মেটে তারা লেখে। আর যারা 2009 সালের পরে অর্থাৎ 2010 সাল থেকে যারা পাস করেছে অনার্স বা মাস্টার্স, তাদের সার্টিফিকেটে কিন্তু এই হাতে লেখে অর্থাৎ ইটালিকভাবে লেখা হবে না, সেখানে কম্পিউটারে প্রিন্টের মাধ্যমে এটা করা হয়, এটা আইসিটি ডিপার্টমেন্ট করে থাকে। আর আগে যারা পাস করেছে অর্থাৎ 2009 সাল বা এর আগে যারা পাস করেছে তাদেরটা ম্যানুয়ালি লেখা হয়, সার্টিফিকেটটা ম্যানুয়ালি, সেখানে আপনার নাম অন্যান্য তথ্য লেখা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। সার্টিফিকেট রিলেটেড যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে ফেলুন, ইনশাআল্লাহ আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।